আজকের গল্প একজন ভীতু মেয়ের গল্প। লিখেছেন প্রচেত গুপ্ত। আমার বিশ্বাস হচ্ছে না, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, কোথাও কোনো ভুল হচ্ছে। কিন্তু তা কি করে হবে? সবাই ভুল খবর জেনেছে। বাবা সকালে বাজার থেকে থমথমে মুখে বাড়ি ফিরল, একটু তাড়াতাড়ি ফিরল যেন। থলি রান্নাঘরে নামিয়ে গম্ভীর গলায় বলল, সুলতা, এদিকে একবার শোনো, কথা আছে। মা বিরক্তভাবে বলল, এখন পারবো না, দুধ বসিয়েছি, পড়ে যাবে। বাবা আরো গম্ভীর গলায় বলল, পড়ুক, তুমি আগে ঘরে এসো। মা বললে, এখানে বলো না। বাবা একবার আমার দিকে তাকিয়ে বলল, এখানে বলা যাবে না, তুমি ঘরে এসো সুলতা। আমি তখন ডাইনিং রুমে বসে দুধের জন্য অপেক্ষা করছি। আমার বেশিরভাগ বন্ধুরাই সকালে চা খায়, আমি খাই না। কলেজের ফার্স্ট ইয়ারে এসেও স্কুলের অভ্যাস ছাড়তে পারিনি। তাছাড়া আমি রোগা ভোগা বলে মা দুধ খাওয়ায়। বাবার হাবভাবে আমার কেমন অস্বস্তি হচ্ছে। এত গম্ভীর কেন? কিছু কি হয়েছে? নাকি আমি অকারণে ভয় পাচ্ছি? ভয় পাওয়াটা আমার জন্য কোনো ব্যাপার না। আমি একজন ভীতু মেয়ে, 5 জনের মতো সাধারণ ভীতু নয়, অতিরিক্ত ভীতু। কলেজে ফার্স্ট ইয়ারে পড়া কোনো মেয়ের এত ভীতু হওয়ার কথা নয়। সবাই এরকম হয় না। আমার ভীতুপনা মাঝে মধ্যে এমন পর্যায়ে যায় যে হাসতেও ভয় পাই। ক্লাসে বসে মেয়েরা কত সব মজার কাণ্ড করে, জোকস বলে। টিচার ক্লাসে থাকলেও গলা নামিয়ে হাসাহাসি করে। টিচার ধমক দিলে আবার মুখ মুছে ভালো মানুষ হয়ে যায়। আমি হাসি না, টিচার যদি দেখে ফেলে। ছোটবেলা থেকেই আমি এরকম। মায়ের হাত বটিতে কেটে গেলে ভয় পেতাম, বাবা অফিস থেকে ফিরতে দেরি করলে ভয় পেতাম, ভাইয়ের বেশি জ্বর হলে ভয় পেতাম। বড় হয়েও এই ভয় অসুখ যায়নি। কোনো গোলমালে ধারে কাছে থাকি না। একবার কলেজে দুদল মেয়েতে মারপিট লাগলো, পার্টি পলিটিক্সের ব্যাপার। আমি ভয় পেয়ে কমন রুমে ঢুকে দরজা আটকে বসেছিলাম। শুধু কলেজে কেন, পথে ভিড় দেখলেও আমি মুখ হই না। বন্ধুরা বলে, চল গিয়ে দেখি, নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু ঘটেছে। আমি বলি, না থাক, চল অন্য পথ ধরি। বন্ধুরা বলে, ওরে ভীতু মেয়ে, পথ বদলে ঝামেলা এড়াতে পারবি? ঝামেলা ঠিক তোকে ধাওয়া করবে। আমি বলি, ওসব জ্ঞানের কথা রাখ, এখন তো সরে পড়ি। ছোটবেলা থেকে বন্ধুরা আমাকে ভীতু মেয়ে বলে। ঠিকই করে, কম বলে, আরো বেশি বলা উচিত। বাবা বেডরুমে ঢুকে গেল। শুনলাম নিচু গলায় মাকে কিছু বলছে। আচ্ছা, ওদের কথা শুনতে পারলাম। দরজার ফাঁক দিয়ে ভেসে এলো। বুঝতে পারলাম একটা ভয়ঙ্কর কিছু ঘটেছে। মায়ের গলায় আতঙ্ক, সে কি সত্যি? বাবা বলল, হ্যাঁ, বাজারে শুনে এলাম। মা বলল, তুমি নাম ঠিক শুনেছ? বাবা বলল, সেরকমই তো মনে হলো, তাই তো বললো যেন। আমি তো জিজ্ঞেস করতে পারি না। মা বলল, কাল রাতেও তো ওই মেয়ের সঙ্গে কলি ছিল। বাবা বলল, সেই কারণেই তো চিন্তায় পড়েছি। কলি যদি সত্যি ওই মেয়ের সঙ্গে থেকে থাকে, কি হবে ভাবতে পারছো? বাকি কথা শুনতে পেলাম না। একটু পরে দুজনে বেরিয়ে এলো। এখন মায়ের মুখও বাবার মতো থমথমে। রান্নাঘর থেকে দুধের গ্লাস এনে ঠক করে আমার সামনে বসিয়ে মা বলল, তোর সঙ্গে কথা আছে কলি। আমি বললাম, এখন বলবে? মা বলল, দুধটা আগে খেয়ে নে, দোতলায় আয়। দোতলায় 1.5খানা ঘর। আগে একটাই ছিল, ভাই আর আমি থাকতাম। এক সময় ভাই বলল, দিদির সঙ্গে থাকবো না। মা চোখ পাকিয়ে বলল, কেন থাকবি না? ভাই বলল, বড্ড গার্জেনই ফলায়, আমি নিচে শোবো। ভাই আরো বড় গার্জেনের পাল্লায় পড়লো। নিচে বাবার সঙ্গে ওর শোয়ার ব্যবস্থা হলো। তবে আমি তো আর একা রাতে শুতে পারবো না। মা ওপরে আমার কাছে চলে এলো। সে ব্যবস্থারও দ্রুত বদল হলো। বাবা কোনো কোনো রাতে পা টিপে ওপরে আসতো, দরজায় টোকা দিত। সেদিন হয়তো তখন আমার ঘুম আসেনি। টের পেতাম বাবা এসেছে। আমার যত না লজ্জা করতো, বুঝতে পারতাম আমি জেগে আছি জানলে মা বেশি লজ্জা পাবে। কেন জানি ভয়ও করতো, তাই ঘুমের ভান করে পড়ে থাকতাম। মা নিঃশব্দে খাট থেকে নেমে দরজা খুলে চাপা গলায় বাবাকে বকতো, উফ, কি করছো, ছেলে মেয়ে রয়েছে, শুনতে পাবে। বাবা ফিস ফিস করে বলতো, ছেলে মেয়ে ঘুমোচ্ছে, আর শুনতে পেলেই বা আমি কি করব? আমার ইচ্ছে করে না। মা দরজা টেনে বেরিয়ে যেত, মনে হয় নিচের ডাইনিং রুমে যেত, ওখানে সোফা রয়েছে।
ভাইয়ের ওপর আমার রাগ হতো, তবে বেশি দিন রাগ করতে হলো না। কিছুদিনের মধ্যে দোতলার ঘরের পাশে ভাইয়ের জন্য ছোট মাপের ঘর হলো। বাবা মা এক ঘরে ফিরে গেল। দুধ পুরোটা খেতে পারলাম না, মাও কিছু বলল না। দোতলার ঘরে এলে দরজা দিয়ে মা কথা শুরু করলো, যেন জিজ্ঞাসাবাদ। কাল তুই তিথির সঙ্গে ছিলি? আমি বললাম, ছিলাম তো। কলেজ শেষ হলে কোচিং গেলাম, সেখান থেকে দুজনে গেলাম মিতালিদির বাড়িতে। তুমি তো সব জানো মা, বলেই গিয়েছিলাম ফিরতে রাত হবে। মিতালিদি আশুদার ম্যারেজ অ্যানিভার্সারি নিমন্ত্রণ ছিল, এর মধ্যে ভুলে গেলে? মা দম বন্ধ করে চোখের পাতা না ফেলে বলল, তারপর? আমি বললাম, তারপর আর কি, রাত হয়েছে দেখে আশুদা আমাদের অটোতে তুলে দিয়ে গেল। ভাইকে তো ফোন করে গলির মোড়ে আসতে বললাম, ও বললো পারবো না, ওর নাকি পড়া আছে। মা গলা নামিয়ে বলল, তিথির কি হলো? আমি ভয় পাওয়া গলায় বললাম, কি আবার হবে? আমি তো আমাদের গলির মোড়েই নেমে গেলাম, তিথি ওই অটোতেই চলে গেল। ওর তো আরো খানিকটা যেতে হয়, তারপর রিক্সার পথ, তুমি তো জানো। কেন, কি হয়েছে মা? মা একটু চুপ করে থেকে বলল, ওই মেয়ের সঙ্গে কাল রাতে তোর কথা হয়েছে? মেসেজ টেসেজ কিছু? আমি বললাম, না। কাল বাড়ি ফিরে দেখলাম মোবাইলের ব্যাটারি গোলমাল করছে, ফোনটা বন্ধ করে রেখেছি, আজ দোকানে দেখাবো। কি হয়েছে? মা আবার একটু চুপ করে থেকে কিছু ভাবলো, বলল, ফোন দেখাতে হবে না, তুই মোবাইলটা আমাকে দে। আমি অবাক হয়ে বললাম, কেন? মা দাঁতে দাঁত চেপে বলল, কেন তোমায় জানতে হবে না, তুমি দাও। কেউ যদি মোবাইলের কথা জানতে চায় বলবে হারিয়ে গেছে। আমি আবার বললাম, কি হয়েছে মা, বলছো না কেন? তিথির কিছু হয়েছে? মা রাগে গড়গড় করতে করতে বলল, কি হবে? ভদ্রলোকের মেয়ে রাতে রাস্তায় ঘুরে বেড়ালে যা হয় তাই হয়েছে। ছি ছি। আমি অবাক হয়ে গেলাম, ঘুরে বেড়াইনি তো, বাড়ি ফিরছিলাম। মা এবার গলা তুলে বলল, ওই একই হলো, অসভ্য বাঁদর মেয়ে। কে বলেছিল নেমন্তন্ন যেতে? গেলেও সন্ধ্যের আগে ফিরে এলে হতো না? আমাকে বাড়িতে বকুনি খেতে হয় না, ছোটবেলাতেও হয়নি। আমি শান্ত এবং বাধ্য মেয়ে। লেখাপড়ায় মাঝারি ধরনের হলেও পড়তে বসা নিয়েও বাবা আমাকে কখনো বলতে হয়নি। বাড়িতে না বলে আমি কোথাও যাই না। বন্ধুদের বাড়ি বা সিনেমা দেখতে গেলে আগে পারমিশন নেই। শুধু তাই না, ফেসবুকেও আমি খুব সাবধান থাকি। অচেনা কেউ বন্ধুত্ব করতে চাইলে পারতপক্ষে যাই না। যদিও আমার সঙ্গে ছেলেরা বন্ধুত্ব করতে চায় না, চাইবার কারণও নেই। আমাকে দেখতে সুন্দর নয়, গায়ের রং কালোর দিকে, চেহারাও রোগা। সুন্দরী রোগা নয়, অসুস্থ ধরনের রোগা, বুকও অন্য মেয়েদের তুলনায় ছোট। তিথির তো ব্রায়ের সাইজ কত বেশি, গড়নও সুন্দর। ও আমার বুক নিয়ে চিন্তিত। কলি মেসেজ করা। আমি লজ্জা পেয়ে বলি, ধুস, কি হবে? তিথি বলে, তোর কিছু হবে না, তোর বরের অসুবিধা হবে, আদর শুরুতেই ফুরিয়ে যাবে। আমার কান ঝাঁ ঝাঁ করে ওঠে। চারপাশ তাকিয়ে বলি, চুপ কর। তিথি নির্লিপ্ত গলায় বলল, আর একটা পথ আছে। একজন বয়ফ্রেন্ড যদি ফিট করতে পারিস, নটি বয়ফ্রেন্ড, ফাঁক পেলি হালুম হুলুম করে থাবা বসাবে। আমি তিথির পিঠে কিল মারি। তিথি যেমন মজার, তেমন ডাকাবুকো। ওকে দেখতেও ঝকমকে, সাজতে গুজতে ভালোবাসে, আমার মতো নয়। আমি বেশি সাজটাজের মধ্যে নেই, রোগা ভোগা কালোকুলো মেয়ে, বেশি সাজলে ভূতের মতো লাগে। তিথি একদিন আমাকে তার ব্যাগ থেকে কন্ডোমের প্যাকেট বের করে দেখিয়েছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। একটা রাখবে নাকি? আমি নিচু গলায় বলি, তিথি তোর পায়ে পড়ি, ওটা আগে ব্যাগে ঢোকা। আমি মাকে মোবাইল ফোনটা দিতে মা ঘটনা বলল। আমি বিস্ফারিত চোখে সব শুনলাম। শুনতে শুনতে বিছানার চাদর খিমচে ধরলাম। মা বলল, বসাকদের বাগানে একপাশে পড়েছিল, মর্নিং ওয়াক করতে গিয়ে একজনের নজরে আসে। চেনা যাচ্ছে না। পাশে একটা রড ছিল, লোহার রড, মনে হয় ওটা দিয়ে। আমি কোনো রকমে বললাম, বেঁচে আছে? মা বলল, জানি না, জানতে চাইও না। আমি শুধু আমার মেয়েকে নিয়ে ভাবছি। কে মরলো কে বাঁচলো দেখার দরকার নেই। কাল তোদের সঙ্গে আর কেউ ছিল ওই মেয়ের সঙ্গে? কোনো ছেলে? আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। কোনো রকমে অস্ফুটে বললাম, না। মা একটু চুপ করে থেকে হিসিয়ে বলল, ঠিক আছে, ঘর থেকে বেরোবি না। মোবাইল ফোন আমি বন্ধ করে আমার কাছে রেখে দিচ্ছি, তোর বাবা বলেছে। আমি খাটের ওপর ধপ করে বসে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠলাম, মা কি হবে?
মা এগিয়ে আসে, দুহাত দিয়ে মুখটা চেপে ধরে বলে, চুপ, একদম চুপ, এক ফোঁটা কাঁদবি তো মেরে পিঠ ভেঙে দেবো। রাস্তায় ধিঙ্গিপনা করার সময় মনে ছিল না মেয়ে হয়ে জন্মেছিস? এখনকার দিনকাল কেমন জানিস না? অসভ্য। কেন কেন রাত করেছিলি? কেউ যদি জানতে পারে কি হবে ভাবতে পারছিস? মুখ থেকে তুই শব্দটি বের করবি না। আশেপাশের বাড়িতে যেন ঘোরাক করে বুঝতে না পারে এমন কোনো আচরণ করবি না যাতে মনে হয় যে ওই মেয়ের সঙ্গে তোর ঘনিষ্ঠতা ছিল। মনে থাকবে? শুধু বাবার কাছ থেকে নয়, মা খবর পেয়েছে কমলদের কাছ থেকেও। কমলদি সকালে বাসন মাজতে আসে, একটু বেলা হয়, আরো দুটো বাড়ি হয়ে আসে। কমলদি এসে বলল মাকে, জানো বৌদি, কাপড় চোপড় খোলা অবস্থায় ঝোপে ধারে পড়েছিল, প্রথমটায় চেনা যায়নি, মুখটা ইট দিয়ে থেতলে দিয়েছে, পরে ব্যাগে কাগজ পেয়েছে, কি যেন নাম বলছে সবাই। মা কমলদিকে থামিয়ে দিয়েছে, থাক ওসব কথা, আমাদের নাম জেনে দরকার কি? তুমি কাজ সারো দেখি। কমল কান্না পাচ্ছে, মনে হচ্ছে গলা ছেড়ে কাঁদি। গলা ছেড়ে তো দূরের কথা, বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতেও পারছি না। আমার ভয় করছে, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। বিছানার চাদরটা গলা পর্যন্ত টেনে খাটের গায়ে হেলান দিয়ে জবু থবু মেরে বসে রয়েছি। একটু কি কাঁপছি? হ্যাঁ, কাঁপছি, অথচ কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ভয় চরম হলে ঠান্ডা গরমের অনুভূতি গোলমাল করে। বাবা যেমন বাজার করতে গিয়ে জেনেছে, ভাই খবর পেয়েছে বন্ধুদের কাছ থেকে। ওর হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এসেছে, আসবেই তো, এলাকাটা তো বড় কিছু নয়, সবাই সবাইকে চেনে। তাই ভাই বাবার কাছে এলো। আমি সেই সময় নিচে গিয়েছিলাম। মা যদি মোবাইলটা ফেরত দেয়, একজন দুজনকে ফোন করে ঘটনাটা পরিষ্কার করে জানতে পারি। তার আগে ভাই হাঁপাতে হাঁপাতে এসে বললো, বাবা তুমি শুনছো? বাবা থম মেরে বসেছিল। ক্লাস 10-এ পড়া ছেলের দিকে মুখ তুলে বলল, কি হয়েছে? ভাই বড় বড় শ্বাস ফেলে বলল, বসাকদের বাগানে আজ নাকি। বাবা ভাইকে থামিয়ে দিয়ে চাপা ধমক দিয়ে বলে, বেল্টু, তোমার লেখাপড়া হয়ে গেছে? কোন বাগানে কি হয়েছে এইসব আলোচনা করার সময় নাকি এখন? যাও পড়তে যাও। ভাই বলল, বাবা শুনছি মেয়েটা নাকি দিদির কলেজে পড়তো, সত্যি? দিদিকে জিজ্ঞেস করি চিনতো কি না? বাবা ঠান্ডা গলায় বললেন, না, জিজ্ঞেস করবে না, এটা জিজ্ঞেস করার মতো কোনো বিষয় নয়। তোমার দিদির কলেজে 1000 মেয়ে পড়ে, সে তাদের সবাইকে চেনে। ভাই বলল, হতেও তো পারে বাবা। বাবা চিৎকার করে বলে উঠল, শাট আপ! একটা নোংরা মেয়েকে তোমার দিদি চিনবে কেন? তুমি এই বিষয়ে আর একটা কথাও বলবে না, পড়তে যাও। ভাই ড্রয়িং রুমে গিয়ে টিভি চালালো। খবরে নিশ্চয়ই বলবে, লোকাল চ্যানেলে এসব বলে। টিভির আওয়াজে বাবা ঘর থেকে বেরিয়ে হুঙ্কার দিল, টিভি কে চালিয়েছে? ভাই বলল, আমি। বাবা কথা না বাড়িয়ে ভাইয়ের গালে ঠাস করে একটা চড় মারলো। মা ছুটে আসে, আমিও গেলাম। বাবার রাগে কাঁপছে, বড় বড় শ্বাস ফেলে বলল, খবরদার, এই বাড়িতে যেন টিভি না চলে, খুন করে ফেলবো। মা আঁচলে রান্নার হাত মুছতে মুছতে বলল, ছেলেকে মারছো কেন? তুমিই তো দিনে 10 বার করে খবর দেখো, গাক গাক করে চলে, এখন না চললে তো আশেপাশের বাড়ির সবাই সন্দেহ করবে। বাবা মুখ নামিয়ে বলল, সন্দেহের বাকি কি আছে? বিল্টুর বন্ধুরাও যখন জেনেছে ওই মেয়ে কলির বন্ধু হতে পারে, বাকিরাও জানবে। জানবে কি, এতক্ষণে হয়তো জেনেও গিয়েছে। মা ভয় পাওয়া গলায় বলল, কি হবে তাহলে? আমি মায়ের কাঁধ চেপে ধরলাম। মা ঝটকা মেরে সরিয়ে দিয়ে ঝাঁঝিয়ে বলল, তুই এখানে কি করছিস? যা উপরে যা, বাইরে থেকে কেউ এলে দেখতে পাবে। নিজের ঘরে গিয়ে চুপ করে বসে থাক। বুঝতে পারছিস কত বড় বিপদে আমাদের ফেলেছিস? পারছিস বুঝতে? আমি ফুপিয়ে উঠলাম, আমি কি করেছি? তিথি আমার বন্ধু। মা ফোঁস করে উঠলো, অমন মেয়ে বন্ধু হয় কি করে? যে মেয়ে অত রাতে ওখানে যায় সেই মেয়ে তোর বন্ধু? বলতে লজ্জা করছে না? অন্ধকার গাছগাছালির মধ্যে ওর বাড়ি, অত রাতে কি করছিল? কোনো ভদ্রলোকের মেয়ে যায়? মর্নিং ওয়াক, শীতের দুপুরে পিকনিক, বিকেলে বেড়ানো ছাড়া কেউ যায় না? বল, যায়? আমি বললাম, তোমরা তো ওকে চিনতে, বাড়িতেও তো কতবার এসেছে, ও ভালো। মা বলল, চুপ কর, বাড়িতে এসেছে এ কথা আর কখনো মুখে আনবি না। আমি বললাম, হতে পারে, হয়তো শর্টকাট করার জন্য বাগানের ভেতর দিয়ে যাচ্ছিল, হতে পারে না? মা বলল, না, হতে পারে না, কোনো ভদ্রসভ্য মেয়ে রাতের বেলায় এ কাজ করবে না। আমি আমতা আমতা করে বললাম, হয়তো হয়তো ওকে জোর করে নিয়ে গেছে।
বাবা কঠিন গলায় বলল, তোমার বন্ধুটি খুকি নয় যে বড় রাস্তার অটো স্ট্যান্ড থেকে তাকে জোর করে অত দূরে নিয়ে যাবে। ওখানে লোকজন থাকে, স্পষ্ট বোঝা যাচ্ছে নিজের ইচ্ছেতে গেছে। আর সেই ইচ্ছের কথা তুমিও হয়তো জানতে, কারণ তার কিছুক্ষণ আগেও তুমি ওর সঙ্গে ছিলে। আমি বললাম, বাবা এসব কি বলছো? বাবা দম নিয়ে বলল, এখন আমি বলছি, একটু পর থেকে সবাই বলবে, টিভিতে বলবে, খবরের কাগজে বলবে। মা মুখে হাত চাপা দিয়ে খানিকটা সময় বসে থাকলো, তারপর মুখে তুলে বলল, আমাদের মেয়ে হয়ে তুই এমন করবি আমি কল্পনাও করতে পারছি না। বাবা উত্তেজিত গলায় বলল, কি করে কল্পনা করবে? ছেলে মেয়ের দিকে কোনো নজর রয়েছে তোমার? কার সঙ্গে ওরা মেলামেশা করছে খবর রাখো? সারাদিন তো নিজেকে নিয়ে ব্যস্ত। মা বলল, নিজেকে নয়, তোমাদের সংসারের হাল ঠেলতে ব্যস্ত। আর ছেলে মেয়ে তো আমার একার নয়, তুমি নজর রাখো না কেন? বাবা আরো উত্তেজিত হয়ে বলল, কি নজর রাখবো? মেয়ের পিছু নেবো? কার সঙ্গে মেলামেশা করছে তার বায়োডাটা জোগাড় করবো? তার চরিত্র কেমন খোঁজ করবো? রাত বিরেতে জঙ্গলে যায় কিনা তার হিসাব রাখবো? বাবা পায়চারি শুরু করলো, বলল, এবার পুলিশ আসবে। আমি বললাম, পুলিশ আসবে কেন? বাবা বলল, যখন জানবে ওই বোধ মেয়েটার সঙ্গে তুমি রাত পর্যন্ত ছিলে, তখন তোমাকে জিজ্ঞেস করতে আসবে, কোথায় ছিলে, কেন ছিলে, কতক্ষণ ছিলে। আমি বললাম, বলবো, সব বলবো। মা লাফ দিয়ে উঠে বলল, থাবড়ে তোমার দাঁত ফেলে দেবো। কাউকে কিচ্ছু বলবে না, ওপরে যাও, আমি না বললে দরজাও খুলবে না। খাবার ওপরে দিয়ে আসবো। মুখ ফিরিয়ে মা ভাইকে ডাকলো, বিল্টু, বিল্টু। ভাই ভেতরের ঘর থেকে এসে দাঁড়ালো। মা বলল, কেউ যদি দিদির খোঁজ করে বলবে জ্বর হয়েছে, ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। বাবা বলল, ওকে কিছু বলতে হবে না, কেউ এলে আমি দরজা করব। আসবে তো পুলিশ? ভাই কাছুমাছু বলল, আজ বিকেলে আবার পড়তে যাওয়া আছে। মা বলল, যাবে না, বাড়ির বাইরে পা দেবে না। আমি ওপরের ঘরে চলে এলাম। দুপুরে মা থালায় ভাত দিয়ে গেল, খেতে পারলাম না। ভাত নাড়াচাড়া করে থালায় রেখে থালাটা বাইরে রেখে এলাম। খাটে চাদর মুড়ি দিয়ে কুকড়ে মুকড়ে শুয়ে পড়লাম। তিথি কেন কাল রাতে বসাকদের বাগানে গেল? সঙ্গে কি ওর কোনো বয়ফ্রেন্ড ছিল? হয়তো মোবাইলে বলে রেখেছিল, অপেক্ষা করো আমি আসছি। নাও হতে পারে, শর্টকাট করতে অটো থেকে নেমে ওই পথ ধরেছিল হয়তো। কেউ ওকে জোর করে নিয়ে যায়নি তো? অনেকে মিলে ওকে কত রকম ভাবে অত্যাচার করেছে, ইট দিয়ে, রড দিয়ে। আমি ভাবতে চাই না, আমি ভাবতে চাই না। কেন চাই না? কারণ আমি একজন ভীতু মেয়ে। নিজের ভয় আর বাড়ির দোষারোপ শুনে এলোমেলো হয়ে গিয়েছি, বিধ্বস্ত লাগছে। বাবা মা ভাইয়ের কথা বিশ্বাস করতে শুরু করেছি, ওদের বিপদে ফেলেছি। কেন কাল আমি নেমন্তন্নে গিয়েছিলাম? কেন তিথি সঙ্গে ছিল? কেন তিথি আমার বন্ধু হলো? কেন? সে তো আমার মতো নয়, আমিও তো তার মতো নই। সে সাহসী, ডাকাবুকো, আমি ভীতু। সে সুন্দর, আমি বিচ্ছিরি। তারপরেও তার সঙ্গে কেন মিশতে গেলাম? কলেজে, পাড়ায়, কোচিং ক্লাসে কত মেয়ে রয়েছে, তারা কেউ কেউ আমারই মতো। সাধারণ রোগাভোগা বন্ধু হিসেবে তাদের কাউকে বেছে নিতে পারতাম, নাকি এটাই আমার নিয়তি ছিল, ডেস্টিনি? অথবা কে জানে, ভীতু মেয়ের আবরণ ফেলে তিথির মতো হতে চেয়েছিলাম হয়তো, তাই ওকে আঁকড়ে ধরেছিলাম। এলোমেলো ভাবতে ভাবতে একসময় ঘুমিয়েও পড়েছি। ঠিক ঘুম নয়, ঘোরের মতো হয়তো। সে ঘোর ভাঙলো দরজার ধাক্কায়, তুমুল ধাক্কা। ভাই চিৎকার করছে, দিদি দরজা খোল, দরজা খোল, নিচে গিয়ে দেখ কে এসেছে। এই দিদি, মা ডাকছে তোকে। আর চিন্তা নেই দিদি, তিথিদি এসেছে। খবর ভুল ছিল, ওই মেয়ে তিথিদি নয়, অন্য একজন। দিদি, বাবা তোকে ডাকছে। আমি ধরফর করে উঠে বসলাম। আমি কি এখনো ঘোরের মধ্যে রয়েছি? ভাই কি ঘোরের মধ্যেই আমাকে ডাকছে? আমি নিচে নেমে এলাম। হ্যাঁ, তিথি এসেছে। ওই তো বাবা, ওই তো মা, ওদের সাথে বসে গল্প করছে। বাবা মা খুব হাসছে। এ কি সত্যি, নাকি এখনো ঘরের মধ্যে রয়েছি? এখন রাত কটা? বেশি নয়, সেদিনকার মতোই হবে। আমি আর তিথি বসাকদের বাগানের পাশ দিয়ে ধীর পায়ে হাঁটছি। গাছগাছালির আলো ছায়ায় অন্ধকার পথ। তিথির সঙ্গে মেশা নিয়ে বাড়িতে আর কোনো আপত্তি নেই। কোনো দিন বলি, তিথির বাড়িতে যাচ্ছি, দুজনে মিলে একসঙ্গে পড়বো, ফিরতে রাত হবে। পড়া হয়ে গেলে আমরা বসাক বাগানের কাছে চলে আসি। তিথি আমাকে নিতে চায় না, আমি জোর করে আসি। জানি ভয়ঙ্কর বিপদে জড়িয়ে পড়তে চলেছি, তাও তিথি আমাকে নিয়তির মতো টানে।
আজও এসেছি, হাঁটতে হাঁটতে অপেক্ষা করছি আমরা। সেই অচেনা মেয়েটা সেদিন যা করতে পারিনি আমরা পারবো। তিথি বাড়ি থেকে বেরোবার সময় আমাকে একটা বেঁটে লোহার রড দেয়, খুব শক্ত, ঠিক মতো মারতে পারলে একটা ঘাই যথেষ্ট হবে। আমি বই খাতার ব্যাগে রেখে দিই আর বাইরে থেকে চেপে ধরে হাঁটি, কেমন ঘোরের মতো লাগে।